হ্যাঁ, সাউন্ড সিস্টেম ঠিক আছে। ওবিএসে আমি রেকর্ড করছি তো এর আগে। এটাই হয়েছে, এখনো হয়েছিল। হ্যাঁ, একটু সাউন্ডটা চেক দেন। হ্যালো সবাইকে। হ্যালো হ্যালো, সাউন্ড চেক। হ্যালো হ্যালো, সাউন্ড চেক। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ। হুম হুম, ঠিক আছে। আপনি তাহলে ওই একটু গ্রুপে জানাই দেন নাকি? যদি হ্যাঁ, কি বললেন? পিডিএফ ফাইল? দেখতেছি দাঁড়ান। ফেসবুকে? কি দেখাচ্ছেন বুঝলাম না। দেখা তো যাওয়ার কথা, দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা তো যাওয়ার কথা। হ্যাঁ, আমি করছি, আবার আবার করছি। এই যে দেখেন, একটু পরে মানে লাইভ হলে একটু রিলে হয়, মানে দেরি হয় আর কি, যা দেখলাম। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো সবাইকে। একটু দ্রুত জয়েন হয়ে নাও। আমরা একটু ওয়েট করছি। কয়েকজন জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করব। সবাইকে স্বাগতম জানাচ্ছি। কয়েকজন জয়েন হলে আমরা ক্লাসটা শুরু করব। সবাইকে ওয়েলকাম।
সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন ক্লাসটা শুরু করব। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে বায়েজিদ হোসাইন। পড়াশোনা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, ডিপার্টমেন্ট অফ আইসিটি থেকে। তো আমি তোমাদের আইসিটি পড়াবো। তো আজকের আমাদের টপিক হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পেশালি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। আমরা এই অধ্যায়ের শুরুর যে বেসিক বিষয়গুলো সেগুলো দেখব। বেসিক হলেও ক্লাসটা ইন্টারেস্টিং হবে আশা করি। তোমরা ক্লাস দেখার সময় কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করবে। কে কোন জেলা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করবে, হ্যাঁ। এবং অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, এতে উপকার হবে, হ্যাঁ। তো আমরা ক্লাসটা শুরু করলাম। আমাদের অধ্যায় হলো প্রোগ্রামিং অধ্যায়, পঞ্চম অধ্যায়। তো প্রথমে প্রোগ্রাম কি? প্রোগ্রাম হলো যে কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিক যে নির্দেশনা দেওয়া হয় তার সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তো আসলে বিষয়টা কি? বিষয়টা হলো যে আমরা কম্পিউটারের সাহায্যে যে কোনো সমস্যার সমাধান করি। যেমন আমরা অ্যাপ ব্যবহার করি, ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো একটা কাজ করি। এই যে আমরা কাজ করি, সে কাজ করার জন্য সেই সফটওয়্যারটা বা সেই ওয়েবসাইটটা কিন্তু ডেভেলপ করতে হয়েছে, তাই না? তো সেই ডেভেলপমেন্টের সময় যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করি, করে একটা সফটওয়্যার বা ওয়েবসাইট ডিজাইন করি। সেই ওয়েবসাইটটা সেই নির্দিষ্ট সমস্যার সমাধান করে বা আমাদের সেবা দেয়। তো কোনো সমস্যা সমাধানের জন্য আমরা যে ধারাবাহিকভাবে কম্পিউটারকে নির্দেশনা দিই, সেই নির্দেশনার সমষ্টিকে মূলত প্রোগ্রাম বলা হয়। ওকে। তো প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং ভাষা হলো যে ভাষা ব্যবহার করে এই কম্পিউটারকে এই ইনস্ট্রাকশনগুলো বা নির্দেশনাগুলো দেওয়া হয়, তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। ওকে। তো তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হলো যে কোশ্চেন অবশ্যই কমেন্টস করবা। সেটা হলো যে শুরুর দিকে যে কম্পিউটারগুলো আবিষ্কার হয়েছিল শুরুতে, সে কম্পিউটারগুলো কি বুঝতো? শুরুর কম্পিউটার কি বুঝতো? মানে কোন ভাষাটা বুঝতো? অবশ্যই কি বাইনারি ভাষা, তাই না? মানে 0 1। এখন এখনকার দিনে অর্থাৎ আধুনিক কম্পিউটার, আধুনিক কম্পিউটার এটা কি বোঝে? আধুনিক কম্পিউটার এটা কি বোঝে? শুরুর দিকের যে কম্পিউটারগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা বললাম যে বাইনারি বস্তু। আধুনিক কম্পিউটার কি বোঝে? আধুনিক কম্পিউটার কিন্তু বাইনারি বোঝে, বাইনারি ছাড়া কিন্তু কিছু বোঝে না। ওকে, অর্থাৎ 0 আর 1 বোঝে, যেটাকে আমরা মেশিন ভাষা বলি। তো এখন প্রশ্ন হলো যে শুরুর দিকের যে অনুন্নত যে কম্পিউটারগুলো ছিল সেগুলো বাইনারি ভাষা বুঝতো, এখনকার আধুনিক কম্পিউটারও বাইনারি ভাষায় বোঝে। তাহলে কম্পিউটার কি কোনো উন্নতি হয়েছে? আমরা যে বলি যে তথ্য প্রযুক্তি বা কম্পিউটার অনেক উন্নতি হচ্ছে, তাহলে একজন ব্যক্তি ধরে নাও মানে 50 বছর আগে বা 100 বছর আগে যা জানতো 100 বছর পরেও সে একই জিনিসই জানে, তাহলে সেই মানুষটাকে কি আমরা বলতে পারবো যে উন্নতি হয়েছে? বলবো না। কম্পিউটারের ক্ষেত্রে আমরা কেন বলি? এর কারণ যে শুরুর দিকের কম্পিউটার অ্যাকচুয়ালি বাইনারি বুঝতো, আধুনিক কম্পিউটার বাইনারি বোঝে, বাট শুরুর দিকের কম্পিউটারকে আমরা যে বাইনারি ভাষা বুঝতো, আমাদেরকে তার সাথে যোগাযোগ সেই বাইনারি ভাষা দিয়ে করতে হতো। বাট আধুনিক কম্পিউটারে আমরা কম্পিউটারের সাথে কিন্তু আমাদের নিজস্ব ভাষায় যোগাযোগ করি। কোনো একটা কিছু থাকে, সেই কিছু একটা আমাদের বোধগম্য ভাষাকে আবার বাইনারি ভাষাতে রূপান্তর করে কম্পিউটারকে বোঝাই। তার মানে আমাদের যে বোঝানোর ভাষাটা আমরা ডেভেলপমেন্ট করছি। কম্পিউটারকে আমরা আমাদের মতো করে ইনস্ট্রাকশন দিচ্ছি, সে তার ভাষাতে রূপান্তর করে তার মতো করে কাজ করছে। এটাই, অর্থাৎ আমরা কম্পিউটারকে যে দিয়ে যে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারছি,
আমাদের ভাষায় ইনস্ট্রাকশন দিয়ে অনেক কাজ করাতে পারছি। ডেভেলপমেন্টটা আসলে এখানেই হয়েছে। ওকে, তো প্রোগ্রামিং ভাষা অর্থাৎ যে ভাষা দিয়ে আমরা কম্পিউটারে বিভিন্ন সমস্যার সমাধান করব, এ ভাষার বিভিন্ন প্রজন্ম আছে, অর্থাৎ বিভিন্ন প্রজন্মের ভাষা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজগুলো করতাম। অবশ্যই প্রজন্ম মানে হলো যে যত আমাদের সময় যাবে তত আরও অত্যাধুনিক আরও উন্নত প্রজন্মের ভাষাগুলো আসতে থাকবে। তো 1945 সাল থেকে শুরু করে মোটামুটি এখন পর্যন্ত যে ভাষাগুলো আবিষ্কার হয়েছে, যে ভাষার প্রজন্ম, সেটা 5টি স্তরে ভাগ করা হয়। প্রথম প্রজন্ম হচ্ছে 1GL বা মেশিন ভাষা। মেশিন ভাষা বলতে 0 এবং 1-কে বোঝায়। হ্যাঁ, মেশিন ভাষা বলতে মূলত 0 আর 1-কে বোঝায়। দ্বিতীয় প্রজন্মের ভাষা, এই সবগুলো ভাষা নিয়ে আমি হচ্ছে একটু ডিটেল পরের স্লাইডগুলোতেই বলবো, এখানে জাস্ট ব্রিফ করছি। প্রথম প্রজন্মের ভাষা হলো মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্ম হচ্ছে উচ্চ স্তরের ভাষা, চতুর্থ প্রজন্মের হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, এবং পঞ্চম প্রজন্ম হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এর মধ্যে প্রথম এই যে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা আছে, এই ভাষাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। ওকে, এটা হলো নিম্ন স্তরের ভাষা। আর বাকি যে তিনটা আছে এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এখানে অবশ্য লেখাই আছে। তো কেন নিম্ন স্তরের ভাষা এটা বলা হয়, এর বলার কারণ হলো যে এই ভাষাগুলো দিয়ে কম্পিউটারকে দিয়ে কাজ করানোর জন্য অ্যাজ এ হিউম্যান বিং মানুষের অনেক কষ্ট হয়। হ্যাঁ, মানুষের অনেক সমস্যা হয়। কম্পিউটারের জন্য সহজ হয়, কিন্তু মানুষের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য নিম্ন স্তরের ভাষা। আর উচ্চ স্তরের ভাষাগুলোতে মানুষ সহজে কম্পিউটারের সাথে ইন্টারাকশন করতে পারে, এই ভাষাগুলো মানুষের ভাষার কাছাকাছি হয়, এগুলোকে আমরা উচ্চ স্তরের ভাষা বলে থাকি। তো প্রথম প্রজন্মের এখান থেকে মূলত এমসিকিউটা বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন প্রজন্মের বৈশিষ্ট্য থেকে এমসিকিউটা খুব বেশি আসে। কীরকম এমসিকিউ আসে আমি একটু বলে দিচ্ছি। যে যেমন প্রথম প্রজন্মের ভাষা, এটাকে বলা হয় মেশিন ভাষা, একটু আগে বললাম, যেখানে 0 আর 1 ব্যবহার করা হয়। হ্যাঁ, বাইনারি ভাষাও বলা হয়। এই যে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে। অর্থাৎ আমাদের কম্পিউটার বাইনারি ভাষা বোঝে, আর প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে বাইনারি ভাষা। তাহলে কম্পিউটার সরাসরি যে ভাষা বুঝতে পারে সেটা হলো বাইনারি ভাষা, এবং সেটা হলো প্রথম প্রজন্মের ভাষা। হ্যাঁ, তো এই যে কম্পিউটার নিজস্ব ভাষা, মানে কম্পিউটার যে ভাষাটা নিজে বুঝতে পারে সেটাই তো কম্পিউটার নিজস্ব ভাষা। তাহলে প্রথম প্রজন্মের যে বাইনারি ভাষা, এটা হলো কম্পিউটারের নিজস্ব ভাষা। এই যে বাইনারি 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয়। এই যে প্রথম দিকের কম্পিউটার যখন আমরা লেখালেখি করতাম তখন কিন্তু বাইনারি ভাষা দিয়ে লেখালেখি করতো। এখন যেমন আমাদের কম্পিউটারের কিবোর্ডে বিভিন্ন অক্ষর আছে, সংখ্যা আছে, যেগুলো আমরা চিনি, আমরা আমাদের ভাষায় ব্যবহার করি। প্রথম দিকের কম্পিউটারের কিবোর্ডে শুধুমাত্র তোমার বাইনারি সংখ্যা 0 আর 1 ছিল, এটা দিয়েই কম্পিউটারকে কাজ করা হতো। এই জন্য এই ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়, মানুষের জন্য অনেক কষ্টসাধ্য। তো এই ভাষায় দুটি নির্দেশনা থাকে, সেটা হলো অপকোড এবং অপারেন্ড। এটা পরীক্ষায় আসার মতো, মানে এমসিকিউতে আসার মতো, যে অপকোড এবং অপারেন্ড কোন ভাষার বৈশিষ্ট্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেসব নির্দেশনা দেওয়া হয় 4 ভাগে ভাগ করা হয়, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, কম্পিউটার সরাসরি বুঝতে পারে বলে প্রোগ্রাম নির্বাহ হতে কম সময় লাগে। নির্বাহ বলতে এক্সিকিউশন বোঝায়, অর্থাৎ আমি প্রোগ্রামটা লিখে প্রোগ্রামটাকে যখন রান করব, এই রানটাকে আমরা বলি এক্সিকিউশন। যেহেতু কম্পিউটার যে ভাষা বুঝতে পারে সরাসরি, আমরা সরাসরি সে ভাষাতেই যেহেতু প্রোগ্রাম লিখি, তাহলে ওই ভাষাটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে, এই জন্য খুব দ্রুতই সেই প্রোগ্রামের আউটপুটটা আমরা পেয়ে যাই। মানে প্রোগ্রাম নির্বাহ বা এক্সিকিউশন খুব দ্রুত হয়, কম সময় লাগে। এরপরে লেখা কঠিন, তাই লিখতে সময় বেশি লাগে। এটা তো অবশ্যই, লেখা কঠিন মানে শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে হয়। হ্যাঁ, মানুষের জন্য খুব কঠিন। মেশিন ভাষায় বিট, বাইট, মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা হয়। হ্যাঁ, এই যে বিট বাইট, আমরা জানি না যে বাইনারি যে সংখ্যা আছে 0 1, এর প্রতিটিকে বলা হয় বিট। আর 8 বিটে হয় 1 বাইট। তো বিট, বাইট এবং মেমোরি অ্যাড্রেসগুলো ব্যবহার করা হয় প্রথম প্রজন্মের ভাষায়। এক কম্পিউটারের প্রোগ্রাম অন্য কম্পিউটারে চলে না, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমি এক কম্পিউটারে একটা প্রোগ্রাম লিখে একটা সমস্যার সমাধান করলাম, ওই প্রোগ্রামটা অন্য কোনো কম্পিউটারে চলবে না।
এটা হলো একটা নিম্ন স্তরের ভাষার একটা বৈশিষ্ট্য কিন্তু। তো এরপরে আসি আমরা দ্বিতীয় প্রজন্মের ভাষা। এটাকে সাংকেতিক ভাষা বলা হয়। এটাকে সাংকেতিক সাংকেতিক ভাষাও বলা হয়। তো এই ভাষা একটা নাম হলো অ্যাসেম্বলি ভাষা। হুম, সাংকেতিক ভাষা বা অ্যাসেম্বলি ভাষা। তো এখানে একটা পয়েন্ট আমি শুরুতেই বললাম যে এই অংশগুলো কিন্তু আহ, তোমার সিকিউ এর চাইতে এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কম্পিউটার প্রজন্মের ভাষা থেকে বৈশিষ্ট্য থেকে বিভিন্ন এমসিকিউ গুলো এসে থাকে। তো এটা একটা নেমোনিক কোড। এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনে কাজ করে না। ওই যে এটা যেহেতু নিম্ন স্তরের ভাষার এটা একটা বৈশিষ্ট্য যে একটা মেশিনে আমি প্রোগ্রাম লিখলে ওটা অন্য কোনো কম্পিউটার বা মেশিনে এটা চলবে না। এই পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউটা আসে যে প্রতিটি নির্দেশের চারটি অংশ কথা। প্রতিটি নির্দেশের চারটি অংশ থাকে: লেবেল, অপকোড, অপারেন্ড, তো মন্তব্য। হ্যাঁ, তো এই বিষয়গুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরকম ভাবে আসতে পারে যে অপকোড এবং অপারেন্ট এগুলো কোন প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য। তো এইভাবে হচ্ছে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, সহজে ভুল ধরা যায়। কেন ভুল ধরা যায়? এর কারণ হলো যে যেহেতু বাইনারি ভাষায় না লিখে আমরা বিভিন্ন সাংকেতিক বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি, তাই ভুল ধরাটা তুলনামূলকভাবে একটু সহজ হয়। হ্যাঁ, প্রোগ্রাম রচনার জন্য মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। একটা মেশিন কিভাবে প্রোগ্রামকে রান করে, কিভাবে এক্সিকিউশন করে, কিভাবে মেমোরি অ্যাড্রেস করে, এই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হয় এই ভাষাতে প্রোগ্রাম লেখার জন্য। তো এই ভাষার আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করে এই প্রোগ্রামিং এই ভাষায় প্রোগ্রাম লিখি, তার মধ্যে কিছু ওয়ার্ড আমি এখানে দিয়েছি। এই ওয়ার্ডগুলো তোমার হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বলবে যে নিচের অ্যাসেম্বলি ভাষায় নিচের কোন ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন অ্যাড, আমি যদি অ্যাসেম্বলি ভাষায় দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করি, তাহলে যোগফল নির্ণয়ের জন্য অ্যাড এডিডি অ্যাড এই কিওয়ার্ডটা ব্যবহার করা হবে। সাবট্রাকশনের জন্য সাবট্রাকশনের যে সংক্ষিপ্ত রূপ এসইউবি, এটা হচ্ছে বিয়োগের জন্য ব্যবহার করা হয়। মাল্টিপ্লিকেশনের এমইউএল, এটা হচ্ছে গুণের জন্য ব্যবহার করা হয়। ডিভিশনের ডিআইভি, এটা হলো ভাগের জন্য ব্যবহার করা হয়। এরপরে ইনক্রিমেন্ট, মানে কোনো মান বৃদ্ধি করার জন্য আইএনসি ইনক্রিমেন্ট ব্যবহার করা হয়। কোনো মান কমানোর জন্য ডিক্রিমেন্ট ব্যবহার করা হয়। হ্যাঁ, ইনপুট দেওয়ার জন্য ইনপুট, আউটপুট নেওয়ার জন্য আউটপুট। এই যে এই ওয়ার্ডগুলো কিন্তু দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষায় ব্যবহার করা হয়। তো এখান থেকে এই এমসিকিউটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এখন আমরা তৃতীয় প্রজন্মে যাই। তৃতীয় প্রজন্মের এই যে তৃতীয় প্রজন্ম থেকে যেহেতু উচ্চ স্তরের ভাষা চলে আসলো, আর আমি বলছিলাম যে উচ্চ স্তরের ভাষাগুলো মানুষের ভাষার কিন্তু কাছাকাছি, অর্থাৎ মানুষের ভাষার সাথে মিল আছে। আমরা যে ভাষায় কথা বলি, হ্যাঁ, এই ভাষার সাথে মিল আছে। তার মানে তৃতীয় প্রজন্মের ভাষা এটা হলো মানুষের ভাষার সাথে মিল আছে। আর একটা গুরুত্বপূর্ণ এটা উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য, সেটা হলো এক কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে কাজ করবে, যেটা আমাদের কিন্তু অনুন্নত ভাষা বা নিম্ন স্তরের ভাষা হচ্ছে প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষাতে কিন্তু ছিল না। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু উচ্চ স্তরের ভাষা শুরু হয়েছে। এখানে কিন্তু এই সুবিধাটা আছে যে যে কোনো কম্পিউটারে যদি কোনো প্রোগ্রাম লিখি, অন্য যে কোনো কম্পিউটারে সে প্রোগ্রামটা চলবে। হ্যাঁ, আচ্ছা, উচ্চ স্তরের ভাষা কম্পিউটারের বোধগম্য নয়। অবশ্যই বোধগম্য নয়, কারণ কম্পিউটারের বোধগম্য ভাষা তো হচ্ছে বাইনারি। তাহলে উচ্চ স্তরের ভাষা কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। এই না বোঝার কারণে আমরা কিন্তু আমাদের পরের যে টপিক আছে ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম, এই অনুবাদক প্রোগ্রাম কিন্তু ব্যবহার করা হয়। যেহেতু কম্পিউটার আমাদের সেই লিখিত প্রোগ্রামটা সরাসরি বুঝতে পারে না, তাই একটা অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে আমাদের সেই ভাষাকে কম্পিউটারের সেই মেশিন ভাষা বা বাইনারি ভাষাতে রূপান্তর করি। একটু পরে আমরা অনুবাদক প্রোগ্রাম পড়ব। তো এরপরে হচ্ছে এই ভাষায় অনেক লাইব্রেরি ফাংশন আছে। লাইব্রেরি ফাংশন সম্পর্কে আমরা পরে ডিটেলস জানবো। ভুল নির্ণয় করা কঠিন, যেহেতু অনেক অনেক বড় বড় কোড থাকে, খুব চিহ্নর ব্যবহার থাকে, তো চিহ্ন ভুল নির্ণয় করাটা একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, ও নির্বাহ হতে প্রোগ্রাম রান করার সময় অধিক মেমোরির প্রয়োজন হয়। হ্যাঁ, অধিক মেমোরির প্রয়োজন হয় এবং অধিক সময়ও লাগে। এটা একটা এই তৃতীয় প্রজন্মের বৈশিষ্ট্যের একটা অসুবিধা, সেটা হলো সময় বেশি লাগে এবং মেমোরিও বেশি প্রয়োজন হয়। এখান থেকে যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এক্সাম্পল। বলবে যে নিচের কোনটি তৃতীয় প্রজন্মের ভাষার
কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৃতীয় প্রজন্মের ভাষাতে লেখা আর কি। হ্যাঁ, তো এই যে বেসিক, কোবাল, সি, সি প্লাস প্লাস, প্যাসকেল, ফোরট্রান, এই ভাষাগুলো হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। এবার আসি চতুর্থ প্রজন্মের ভাষায়, তাহলে এটা তৃতীয় প্রজন্ম থেকে আরেকটু উন্নত হবে। তো এটার ভাষা মানুষের ভাষার মতো, আগের মতোই মানুষের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষাকে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল বিষয়টা আমরা যখন আরো প্রোগ্রামিং করব, তখন বিষয়টা একদম হচ্ছে প্র্যাকটিক্যালি দেখব যে প্রসিডিউরাল এবং নন প্রসিডিউরাল বিষয়টা কিভাবে কাজ করে। হ্যাঁ, এরপরে 4GL বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডেটা সংরক্ষণ, কুয়েরি, রিপোর্ট তৈরি করা যায়। তো এগুলো হচ্ছে সংরক্ষণ মানে স্টোর করে রাখা, কুয়েরি করা মানে ডেটাকে, এটার মধ্যে থেকে তোমার হচ্ছে যে কোনো তথ্য খুঁজে বের করা, রিপোর্ট তৈরি করা, এগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা দিয়ে করা যায়। তো তোমাদের কিন্তু ষষ্ঠ অধ্যায়ে এসকিউএল বা স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ এটা আছে। এটাকে কিন্তু এই যে এসকিউএল কে বলা হয় স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা কুয়েরি ল্যাঙ্গুয়েজ, মানে ডেটাবেস ডিজাইন করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা জনপ্রিয়। তো এটা একটা কুয়েরি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এখান থেকে যে ইম্পর্টেন্ট যে চতুর্থ প্রজন্মের ভাষা, এ কয়টা মুখস্থ রাখতে হবে, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এসকিউএল, নোম্যাড, হ্যাঁ, ফোকাস, ইন্টেলেক্ট, অরাকল, ভিজুয়াল বেসিক। এর মধ্যে থেকে ভিজুয়াল বেসিক, অরাকল, ফোকাস, এসকিউএল এই কয়টা একটু বেশি আসে। এরপরে পঞ্চম প্রজন্মের ভাষা, এটা সবচেয়ে উন্নত ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষার মূল ভিত্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। আধুনিক যুগে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ডেভেলপমেন্টের কাজ করছি, এখানে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তাকে উন্নত করার জন্য যে প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু বেশ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এগুলো খুব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেহেতু কৃত্রিম বুদ্ধিমত্তা একটা হাই লেভেলের একটা বিষয়। এই জন্য এই কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজাইন করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু বেশ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হতে হবে। তো পঞ্চম প্রজন্মের ভাষার মূল ভিত্তি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, তো অনুবাদককে ইন্টেলিজেন্স কম্পাইলার বলা হয়। এই কম্পাইলার বিষয় সম্পর্কে আমরা একটু পরে জানবো। ইন্টেলিজেন্স কম্পাইলার মানে সে কম্পাইলারে ইন্টেলিজেন্সই আছে, কিভাবে কম্পাইল বা অনুবাদ করতে হবে সেই জিনিসটা বোঝে। স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে ইম্পর্টেন্ট হলো যে প্রোগ্রামিং ভাষার নাম আসতে পারে যে নিচের কোনটি পঞ্চম প্রজন্মের ভাষার একটি ভাষার নাম। হ্যাঁ, প্রলগ, OPS5, মার্কিউরি, এগুলো হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। এর মাঝখানে আরেকটা আছে, সেটা হলো এগুলোর হচ্ছে বাইরে, সেটা হলো মধ্যম স্তরের ভাষা। মানে এমন যে ভাষার মধ্যে তোমার উচ্চ স্তরের কিছু বৈশিষ্ট্য থাকবে, আবার নিম্ন স্তরের কিছু সুবিধাও বিদ্যমান থাকবে, সেই ভাষাগুলোকে বলা হয় মধ্যম স্তরের ভাষা। যেমন সি, সি প্লাস প্লাস। এই সি যে মধ্যম স্তরের ভাষা, এটা কিন্তু এমসিকিউ কয়েকবার কিন্তু বোর্ড এমসিকিউ কিন্তু আসছে অলরেডি, যে সি হচ্ছে কোন স্তরের ভাষা, এটা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। হ্যাঁ, তো এবার আমরা যাব এখন আমরা যে টপিকটা বলবো সেটা হলো অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রামের আসলে প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে যে ওই যে আমরা বললাম যে আমরা যদি প্রথম প্রজন্মের ভাষা বা 01 বাইনারি ভাষাতে কোনো প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। কিন্তু অন্যান্য যে প্রজন্মের ভাষা আছে, দ্বিতীয় প্রজন্ম থেকে শুরু করে পঞ্চম প্রজন্ম, এই সবগুলো ভাষা যেহেতু বাইনারি ভাষা না, সেহেতু কম্পিউটারকে এগুলো বোঝানোর জন্য কোনো একটা কিছু ব্যবহার করতে হবে, যেটা কি করবে আমাদের সেই ভাষাকে বা ওই যে দ্বিতীয় প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্মের যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বাইনারি ভাষাতে রূপান্তর করবে। এই যে কিছু একটা রূপান্তর করবে, সেই কিছু একটাই হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর। মানে বিষয়টা এরকম, তোমরা দুইজন যদি ভিন্ন ভাষাভাষীর মানুষ হও, তাহলে কমন একজনকে রেখে দাও, যেটা তোমার ফ্রেন্ডের ভাষাও জানে, তোমার ভাষাও জানে। সে কি করবে, দুইজনের ভাষাকে অনুবাদ করে করে দুইজনকে বুঝাবে। তো এই যে আমি যে এখানে প্রোগ্রামটা লিখছি, এই প্রোগ্রামটা মূলত হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের, এটা অ্যাকচুয়াল প্রোগ্রাম না আসলে। তো এই যে প্রোগ্রামটা, এটা তো আমরা জানি সরাসরি কম্পিউটার বুঝতে পারবে না। তাহলে কি করবে, কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে বাইনারি, তাহলে এটাতে রূপান্তর করতে হবে।
তাহলে কম্পিউটার যদি সরাসরি বুঝতে না পারে তাহলে মাঝখানে আমরা একটা অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম, মানে আমাদের এই কোডকে কি করবে, অনুবাদ করবে। কোন ভাষায় অনুবাদ করবে? বাইনারি ভাষাতে অনুবাদ করবে। ওকে, তাহলে এই ভাষাকে আমরা অনুবাদক প্রোগ্রামের মধ্যে দিলাম। অনুবাদক প্রোগ্রাম কি করলো, এটাকে বাইনারি ভাষায় বা মেশিন ভাষায় রূপান্তর করলো, কম্পিউটারের বোধগম্য ভাষায়। তো এই যে আমরা দ্বিতীয় প্রজন্ম থেকে পঞ্চম প্রজন্ম যে কোনো প্রজন্মের যে ভাষা ব্যবহার করি না কেন, সেই ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হবে হচ্ছে সোর্স কোড। ওকে, অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড বা উৎস প্রোগ্রাম। উৎস প্রোগ্রাম। আর এটা অনুবাদ করার পরে আমরা যে বাইনারি ভাষাটা পেলাম, এটাকে বলা হয় অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রাম। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি, সেটা হলো যে প্রোগ্রামের সাহায্যে সোর্স কোড বা উৎস প্রোগ্রামকে অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। ওকে, তো অনুবাদক প্রোগ্রাম এখানে আমি নিচে দুইটা লিখে দিয়েছি। হ্যাঁ, মেশিন ভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষায় রচিত প্রোগ্রামকে উৎস বা সোর্স প্রোগ্রাম বলে, আর মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে বস্তু বা অবজেক্ট প্রোগ্রাম বলা হয়। তো অনুবাদক প্রোগ্রামের মানে কোন ধরনের ল্যাঙ্গুয়েজকে আমরা অনুবাদ করব বা ট্রান্সলেট করব, এর উপর ভিত্তি করে অনুবাদক প্রোগ্রামকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অ্যাসেম্বলার, 2 নম্বর হচ্ছে কম্পাইলার, 3 নম্বর হচ্ছে ইন্টারপ্রেটার। তো এর মধ্যে অ্যাসেম্বলার হচ্ছে, এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে যখন আমরা ট্রান্সলেট করব তখন আমরা অ্যাসেম্বলার ব্যবহার করব। তার মানে দ্বিতীয় প্রজন্মের যে ভাষা ছিল, যে ভাষার নাম ছিল অ্যাসেম্বলি ভাষা, সেই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যখন আমরা অবজেক্ট কোড বা বস্তু প্রোগ্রামে বা বাইনারিতে রূপান্তর করব, তখন যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করব সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। তার মানে অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে হচ্ছে অ্যাসেম্বলার অনুবাদক প্রোগ্রাম। নেমনিক কোডকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে। এই নেমনিক কোড হলো আমরা যে প্রোগ্রামটা লিখি, এই প্রোগ্রামের একটা বিভিন্ন অংশকে নেমনিক কোড বলা হয়, সেটাকে যান্ত্রিক ভাষা। যান্ত্রিক ভাষা কোনটা? 0 আর 1 যান্ত্রিক ভাষায় অনুবাদ করে। আচ্ছা, সব নির্দেশ ও ডেটা মেমোরিতে রাখে। তো এটা হলো অ্যাসেম্বলার, মানে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক প্রোগ্রাম, সেটা হলো অ্যাসেম্বলার। ওটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ছকটা। এখান থেকে কোশ্চেন আসে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো, কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কোনটা ভালো, এই ধরনের কোশ্চেন আসে। তো আমরা এখানে একটু ইন ডিটেল পড়ব যাতে আমরা পরবর্তীতে না ভুলে যাই। হ্যাঁ, আমরা একটু বাস্তবের সাথে মিল রেখে একটু পড়ব। সেটা হলো এই যে আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে, এখানে এই যে আমাদের একটা প্রোগ্রাম আছে। এখন যদি এমন হয় যে এই প্রোগ্রামকে, পুরো প্রোগ্রামকে আমরা যদি একসাথে অনুবাদ করি, পুরো প্রোগ্রামকে যদি আমরা একসাথে অনুবাদ করি, সেটা হলো কম্পাইলার। তাহলে কম্পাইলার কি করে, এই পুরো প্রোগ্রাম 1 2 3 4 5টা লাইনের যে প্রোগ্রাম আছে, এই 5টা লাইনকে সে একসাথে অনুবাদ করবে। হ্যাঁ, তো এই পুরো প্রোগ্রামকে সে একসাথে অনুবাদ করবে হচ্ছে কম্পাইলার। আর ইন্টারপ্রেটার কি করবে, ইন্টারপ্রেটার করবে এক লাইন করে অনুবাদ করবে, এক লাইন করে অনুবাদ করবে। তাহলে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, একসাথে পড়ে এবং অনুবাদ করে। যেমন আমরা সি প্রোগ্রামিং যে ভাষাটা আমরা শিখবো, সেই ভাষার ক্ষেত্রে কিন্তু আমরা কম্পাইলার ব্যবহার করব। সি প্রোগ্রামিং ভাষার জন্য আমরা কম্পাইলার ব্যবহার করব। তো কি সুবিধা অসুবিধা আমরা একটু দেখছি। আর ইন্টারপ্রেটার কি করে, আমরা যে ভাষায় ল্যাঙ্গুয়েজটা লিখবো সেই প্রোগ্রামের প্রতিটা লাইনকে এক লাইন করে অনুবাদ করে। যেমন নবম দশম শ্রেণীতে কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা আছে, সেই পাইথন ল্যাঙ্গুয়েজটা ইন্টারপ্রেটারের মাধ্যমে অনুবাদ করা হয়। তো ইন্টারপ্রেটার কি করে, প্রতিটা লাইনকে মানে এক লাইন করে অনুবাদ করে, একটা প্রোগ্রামকে একসাথে অনুবাদ না করে এক লাইন করে অনুবাদ করে। তাহলে এই প্রথম পয়েন্ট পড়ে আমরা বুঝতে পারছি যে কম্পাইলার যেহেতু একসাথে অনুবাদ করে পুরো প্রোগ্রামকে, সেহেতু কম্পাইলারে কিন্তু ভালো হবে। যেহেতু একসাথে প্রোগ্রাম একসাথে যদি তোমার কম্পাইল করে বা অনুবাদ করে, তাহলে কিন্তু সময়টা কম লাগবে। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এক লাইন করে অনুবাদ করার কারণে কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো এই দিক থেকে বিবেচনা করলে কিন্তু কম্পাইলার কিন্তু আগায় আছে, কম্পাইলার ভালো।
এখন আমরা পরের বৈশিষ্ট্যগুলো দেখি। যে একটি ভুল থাকলে প্রোগ্রামের কোনো আউটপুট পাওয়া যায় না। এটা একটা সবচাইতে অসুবিধা কম্পাইলের ক্ষেত্রে, যে তুমি যদি 100 লাইনের একটা প্রোগ্রাম লেখো, যদি 99 নম্বর লাইনে গিয়ে একটা ছোট্ট ভুলও থাকে, একটা সেমিকোলন দিতেও যদি ভুলে যাও, তাহলে দেখা যাবে যে পুরো প্রোগ্রামের কিন্তু কোনো আউটপুট আসবে না। যদিও আমার বাকি লাইনগুলো কিন্তু ঠিক ছিল, কিন্তু সেই লাইনগুলোর কিন্তু কোনো আমি আউটপুট পাবো না। এটা একটা কম্পাইলারের একটা অসুবিধা, যে পুরো প্রোগ্রামের মধ্যে যদি একটা ভুলও থাকে তাহলে তার জন্য কোনো আউটপুট পাওয়া যায় না। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কিন্তু প্রোগ্রামের যতটুকু অংশ ঠিক থাকবে ততটুকু অংশের কিন্তু আমি আউটপুট পাবো, এবং ভুল প্রদর্শন করে যেখানে গিয়ে ভুল প্রদর্শন করবে, মানে ভুল পাবে, সেটা প্রদর্শন করে আবার অনুবাদ করা বন্ধ করে দেবে। তো এই দিক থেকে কিন্তু আমাদের ইন্টারপ্রেট একটু আগায় আছে, যে আমার প্রোগ্রামে যতটুকু অংশ ঠিক আছে ততটুকু অংশের কিন্তু আমি আউটপুট পাচ্ছি, কিন্তু কম্পাইলারের ক্ষেত্রে কিন্তু একটা ভুল থাকলে পুরো প্রোগ্রামের কোনো আউটপুট পাওয়া যায় না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হলো যে কম্পাইলার দ্বারা একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না। ধরে নাও একবার তুমি কম্পাইল করছো, করার পরে একটা ভুল পাইছো, সে ভুল পাওয়ার পরে পরবর্তী কালে যখন প্রোগ্রামটা রান করব, তাহলে কিন্তু বাদবাকি প্রথমবার যে অনুবাদ হয়ে গেছে, কম্পাইল হয়ে গেছে, পরবর্তীতে ওই প্রোগ্রামগুলো আর কম্পাইলের প্রয়োজন হবে না। আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে কি, প্রতিবার আমার প্রোগ্রামে ধরে নাও 5 নম্বর লাইনে একটা ভুল বের হয়েছে, সেই ভুলটা আমি সংশোধন করছি, পরে আবার প্রোগ্রামের শুরু থেকে আবার ইন্টারপ্রেট করবে, মানে আবার অনুবাদ করবে। তাহলে প্রতিবার কাজের পূর্বে আমাদের পুনঃরূপান্তরের প্রয়োজন হয়, মানে রূপান্তর বলতে আমাদের প্রতিবার কিন্তু অনুবাদ করতে হয়, যেটা কম্পাইলারের ক্ষেত্রে হয় না, একবার করলে হয়ে যায়। প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত। এই যে প্রোগ্রাম খুব দ্রুত গতিতে নির্বাহ হয়, বা প্রোগ্রামের আউটপুটটা আমরা খুব দ্রুত গতিতে পাই। এটার কারণ তো এই যে বললাম, যেহেতু আমরা প্রোগ্রামের পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করি, একসাথে অনুবাদ করার সাথে সাথে আমাদেরকে কিন্তু সাথে সাথে আউটপুট দিয়ে দিচ্ছে। আর যেহেতু ইন্টারপ্রেটারে যেহেতু আমরা প্রোগ্রামের এক লাইন এক লাইন করে অনুবাদ করি, এই জন্য কিন্তু আমাদের আউটপুট পেতে বা প্রোগ্রাম এক্সিকিউশন হতে একটু সময়টা বেশি লাগবে। ওকে। আর ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পূর্ণ। এই যে ডিবাগিংটা কি, ডিবাগিং হলো যে প্রোগ্রামের যে ভুল, প্রোগ্রামের ভুলকে বাগ বলা হয় বা বাগিং। প্রোগ্রামের যে ভুল আছে সেই ভুলগুলোকে বাগিং বলা হয়, আর ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগিং। হ্যাঁ, তার মানে প্রোগ্রামে যখন আমাদের ভুল বের হবে সেই ভুলটা আমরা সংশোধন করব, এই সংশোধন করাকে আমরা বলতেছি ডিবাগিং। আর টেস্টিং হচ্ছে প্রোগ্রামের সবগুলো অংশ ঠিকভাবে কাজ করছে কিনা এটা দেখা হলো টেস্টিং। তো কম্পাইলারের ক্ষেত্রে এই ডিবাগিং করা বা ভুল সংশোধন করা এবং টেস্টিং করাটা একটু ধীর গতি সম্পন্ন, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এটা একটু দ্রুত। 6 নম্বরটা হলো যে প্রধান মেমোরিতে বেশি জায়গার প্রয়োজন হয়, অর্থাৎ মেমোরি স্পেস এটা বেশি প্রয়োজন হয়, আর ইন্টারপ্রেটারের ক্ষেত্রে প্রধান মেমোরিতে জায়গার কম প্রয়োজন হয়। এই যে প্রধান মেমোরি কোনগুলো? প্রধান মেমোরি বলতে কোনটা বোঝায়? এটা কিন্তু র্যাম বোঝায়। হ্যাঁ, স্থায়ী মেমোরি, সরি, এটা হলো রোম, মানে অস্থায়ী মেমোরি, যেখানে আমাদের ডাটার স্টোর থাকে। হ্যাঁ, এরপরে 7 নম্বর, কম্পাইলারের ক্ষেত্রে সি ভাষার জন্য কম্পাইলার ব্যবহার করা হয়, যেটা একটু আগে আমি বলেছি যে আমরা যে সি প্রোগ্রামিং ভাষাটা শিখব সেটার জন্য আমরা যে সফটওয়্যারটা ব্যবহার করে অনুবাদ করব সেটা হলো কম্পাইলার, যেটা পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে। আর পাইথন ভাষার জন্য আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করি, যেটা প্রতিটা পুরো প্রোগ্রামকে প্রতিটা এক লাইন এক লাইন করে অনুবাদ করে। তো সামুদ্রিক বিবেচনায় কোনটা তাহলে ভালো? এখানে আমাদের কোশ্চেন আসে কোনটা ভালো। তো প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। টাইম কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি, অর্থাৎ একটা প্রোগ্রাম কতটা কম সময়ে আমাদেরকে আউটপুট দিতে পারছে এবং সেই প্রোগ্রামটা মেমোরিতে কত কম জায়গা নিচ্ছে। এই দুইটা জিনিস যদি বেশি থাকে, মানে ভালো থাকে, তাহলে সেই অনুবাদক প্রোগ্রামটা ভালো। তার মানে একটা অনুবাদক প্রোগ্রাম যদি টাইম কমপ্লেক্সিটি মানে খুব অল্প সময়ের মধ্যে আউটপুট দেয় এবং সেই প্রোগ্রামটা জায়গা খুব কম নেয়, তাহলে সেটা আমাদের জন্য বেশি ভালো। তো দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে কম্পাইলার আছে সে কম্পাইলার কিন্তু
আমাদের প্রোগ্রামের যে নির্বাহ এটা কিন্তু খুব দ্রুত করে, যেটা আমরা ইন্টারপ্রেটের ক্ষেত্রে কিন্তু পাই না। তো প্রোগ্রামের ক্ষেত্রে দ্রুত নির্বাহ হওয়া বা প্রোগ্রামের আউটপুট খুব দ্রুত পাওয়া এটা একটা ফ্যাক্টর বিষয়। আর কম্পাইলারের ক্ষেত্রে যেহেতু আমরা খুব দ্রুত আউটপুট পাই, তাই কম্পাইলার কিন্তু ভালো। তো কোশ্চেন যদি আসে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটের মধ্যে কোনটা ভালো, তখন আমরা বিভিন্ন বৈশিষ্ট্যের তুলনা করব, যেটাতে সম্পূর্ণ একসাথে করে অনুবাদ করে আর ইন্টারপ্রেটে এক লাইন করে অনুবাদ করে। তো কম্পাইলারে যেহেতু একসাথে অনুবাদ করে তাই এখানে সময় কম লাগে। হ্যাঁ, তারপরে এখানে প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়। এই বিষয়গুলো বলার পরে লাস্টে গিয়ে আমরা বলবো যে তাই উপরোক্ত বিশ্লেষণের ভিত্তিতে আমরা বলতে পারি যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটের মধ্যে কম্পাইলার বেশি উপযোগী। যদিও এটা শতভাগ কিন্তু মানে কোনো বিষয় না যে সব সময় কম্পাইলারই বেশি ভালো হবে, কাজের উপর নির্ভর করবে। কিছু কিছু প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইন্টারপ্রেটার কিন্তু খুবই ভালো। বা তোমাদের এইচএসসি সিলেবাসের সামগ্রিক দিক বিবেচনা করলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কম্পাইলার কিন্তু বেশি আগায় থাকবে ভালো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। কোনো যদি সমস্যা হয় তাহলে কমেন্টস করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।